করে নানা বিষয় আমাদের সামনে আসছে, কিন্তু এই যে জুলাই সনদ একটি হলো, একটি হানা ভোট বা সবকিছু মিলিয়ে বিষয়টা কোনো আলোচনাতেই নাই। এবং নির্বাচনের যে মনোনয়ন পত্র যারা জমা দিচ্ছেন বিভিন্ন দলের, তাদের ব্যাপারে যেসব অভিযোগ, সেই আপনার ধরেন যে নতুন বোতলে সেই পুরাতন মদ, সেই পুরাতন জিনিসপত্র ঘুরে ফিরে আসছে, সেই প্রশাসনের লোকদের এই সেই একই রকম নির্দেশনা মতো এর মনোনয়নপত্র বৈধ, এটা বাতিল, এটা ঠিক আছে। মানে কিছু জায়গায় তারা অনেক কিছু দেখছেন, কিছু জায়গায় তারা অনেক কিছু দেখছেন না। কিছু জায়গায় আইন কার্যকর হচ্ছে, কিছু জায়গায় আইন কার্যকর হচ্ছে না। জুলাই বিপ্লবীদের নিরাপত্তাহীনতা, সুরভি জেল খাটে 11 দিন, জুলাই বিপ্লবের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের নিরাপত্তার জায়গাটি আমরা দেখছি উদ্দেশ্যমূলক ভাবে তাদেরকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা চলছে। আমাদের অথর্ব সরকার 16 মাস পরে এসে বলছে জুলাই বিপ্লবীদের নিরাপত্তার জন্য অধ্যাদেশ জারি করতে হবে। তো মুরব্বীরা এতদিন পরে বুঝতে পারছে বিষয়টা। তো সব মিলিয়ে যে অবস্থা, এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি, বিশিষ্ট কলামিস্ট, সাংবাদিক, মেরিন ইঞ্জিনিয়ার জনাব মিনার রশিদ। মিনার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ কনক সারোয়ার ভাই। এবং আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা। তো মিনা ভাই, যে বিষয়টা আমি শুরু করছিলাম সেটা দিয়ে আপনার কাছ থেকে শুরু করি, যে এই যে ধরেন জুলাই বিপ্লবের চেতনা, মানে আমি তো দেখে এটা নিহত আসলে। মানে জুলাই বিপ্লবটাকে যদি আমি একটা মানব শরীর কল্পনা করি, একটা একটা আত্মার মতো কল্পনা করি, তাহলে সেইটা কিন্তু এখন আর নাই। এবং আপনি যদি অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আপনি যদি দেখেন যে এই জুলাই বিপ্লবের সঙ্গে যুক্ত তিনজন স্টুডেন্ট লিডার, তারা কিন্তু সরকারেও ছিল, সরকারের থেকেও কিন্তু তারা জুলাই বিপ্লবকে আপহোল্ড করে নাই, তাদের নিরাপত্তা নিশ্চিত করে নাই, কোনো কিছুতেই তারা যায় নাই। ক্ষমতা থেকে বের হয়ে এসে বলতেছে যে একটা লাশ পড়লে আরেকটা লাশ ফেলাই দেব। উগ্রবাদকে উগ্রবাদ দিয়ে মোকাবেলা করা যায়? তো মানে কিভাবে দেখেন এই যে জুলাই বিপ্লবটা এইভাবে যে নিহত হয়ে গেল, আপনি কি মনে করেন, নাকি নিহত হয় নাই? আপনার ভিন্ন মত থাকতে পারে, আপনি কি মনে করেন? হ্যাঁ কনক ভাই, আমি এটাকে পুরা নিহত বলতে চাচ্ছি না। এই মুহূর্তে ধরেন আহত হয়েছে, এটা বলাই মনে হয় নিরাপদ হবে। কারণ আমরা তাহলে একটা হতাশা ক্রিয়েট হয়ে যাবে, সেটা হোক, সেটা আমরা চাই না। আহত কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই, আহতের একটা মাত্রা দিতে হবে, গুরুতর আহত, মানে জীবন মৃত্যু মানে সেটা এরকম আর কি। হ্যাঁ, জি। হ্যাঁ, নিহত দিলে তো ধরেন তখন আর আসার কিছু নাই। এখনো আশার আলো আমি দেখছি বিভিন্ন ভাবে। এখন মনে করেন, হ্যাঁ, প্রশাসনে বা যেগুলি আছে একটা বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, এটা সবসময় কিন্তু কভার করে রাখে। এই বেস্টেড ইন্টারেস্ট গ্রুপ এটাকে আসলে খুব যে একটা সহজ হবে, এটা আমাদের একেবারে গোড়ার শেকড়ে এরা প্রথিত আছে। আচ্ছা, আপনি যে খুব হঠাৎ করে এখান থেকে রিমুভ করে ফেলবেন সেটাও সম্ভব না, কিন্তু আমাদের একটা প্রচেষ্টা রয়েছে। আমরা বোধহয় এইভাবে চিন্তা করলে বিষয়টা সহজ হবে, কারণ এই চেতনাগ্রত আছে বলে এটা সম্ভব হয়েছে। কাজে এই অর্থে আমি বলছি যে না, এটা এখনো আছে, কিন্তু আমাদের যে এটা সিস্টেমটা এরকম, যেরকম উপদেষ্টার কথা বলছেন, ইনারা যখন সরকারে ছিল এক ধরনের বিহেভ করেছে, কিন্তু আসার পর এখন ফ্রিলি কথা বলছে। দ্যাট মিনস ওখানে কিছু একটা সিস্টেম আছে, ওখানে গেলে হয়তো কথা বলতে পারবে না। এখন এইটাকে আমরা কিভাবে, আমার কাছে মনে হয় যদি আমরা এখনো সম্ভব, এখন এটাকে আমরা কিভাবে মানে কি আরেকটু গতিশীল করব, সেটাই আমরা এইগুলি চিন্তা ভাবনা করতে পারি। কারণ হতাশ সরকার, আপনি হয়তো হতাশার কথা বলতে চাচ্ছেন না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে জুলাই বিপ্লব আমার দৃষ্টিতে নিহত। আপনি দেখেন যে জাতীয় পার্টি অলরেডি মনোনয়নপত্র সাবমিট করছে। জাতীয় পার্টির এরশাদ, মঞ্জু, তারপরে চিটাগাং এর ওই নেতা কি নাম যেন, আনিসুল ইসলাম মাহমুদ, তাদের নেতৃত্বাধীন মিলায় তারা একটা গণতান্ত্রিক জোট বানাইছে একটা। তো ওরা সাবমিট করছে, এটা নিয়ে কোনো সারা শব্দ নাই। তার মানে এটা নিয়ে ধরেন আন্ডার দ্য টেবিল কোন একটা ডিল হয়েছে, সেটা এনসিপির সাথে হোক, বিএনপির সাথে হোক, অন্যদের সাথে হোক। তো জাতীয় পার্টি হচ্ছে ধরেন হাসিনার অন্যতম সহযোগী, হাসিনার ফ্যাসিবাদকে টিকায় রাখে অন্যতম সহযোগী। তো আপনি কি করলেন এটা? তারপরে ধরেন আমি যদি আপনাকে একটা নিউজ দেখাই, এই যে ওসমান হাদি
শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করছে, যার ব্যাপারে ধরেন পুলিশ ইতিমধ্যে রিপোর্টে দিছে, সেই রিপোর্ট সেই রিপোর্টের মানে আমি খুব অবাক হয়ে গেলাম। ধরেন এটা চলতি সরকারের 16 মাসে এই জাতীয় চিহ্নিত অপরাধীদেরকে কি দমন করা যায় নাই? অপারেশন টেবিল হান্ট, মানে ঠাট্টা মশকরা তো কম দেখলাম না। সেনাবাহিনী মাঠে আছে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে। তো কোথায়, মানে আমরা কি ফলাফল পাইলাম? আমরা যে সংস্কার করলাম, কোথায় কি সংস্কার হইল? মানে আপনি কিভাবে মানে এখনো আশাবাদী? আমি না, কনক ভাই, আমার যে মূল কথাটা হলো যে আমি আপনার সাথে একমত যে এই পরিস্থিতি, এটা তো আমরা সবাই দেখছি। কিন্তু আমরা যদি একেবারে হতাশ হয়ে পড়ি, আমার কথা হলো ওইটাই, যে এখান থেকে মূল সমস্যাগুলি বুঝতে হবে। আর এটা তো নো ডাউট যে বর্তমান সরকার যেটা হচ্ছে, এরা সবকিছু তালগোল পাকিয়ে ফেলছে। এখন এদেরকে আমরা যদি এইভাবে দেখি যে আপনাদের বিপ্লবের চেতনা ধারণ করে, আপনি যদি দেখেন এই সরকারে কারা আছে, একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দু একজন যে ফেস, তাদের ফেসও আগে আমরা যা দেখেছি এখন একটা ভিন্ন ফেস দেখছি। আর কয়েকজন ওই যে আপনাদের যে স্টুডেন্ট লিডার যারা, তাদের অনেকটা তাদের চকলেট দেওয়া হয়েছে। আমি এটা বলতাম যে এটা একটা বাচ্চাদের চকলেট দিয়ে যেমন মুখ বন্ধ করে রাখে, এক ধরনের এটা ব্যবহার করেছে কিছু ধান্দাবাজ এই সরকারের ভিতরে। এখন আমি এই জন্য বলছি যে আমরা যদি ধরেন পুরা হতাশ না হই, আমাদের এই সিস্টেমকে নিয়ে কিছু কাজ করতে হবে। এটা হয়তো গণতান্ত্রিক সরকারের পক্ষে হয়তো সম্ভব হবে, আমরা আশা করব। এই জন্য আমি এটা বলছি যে তারা যেন এই জিনিসগুলি ধারণ করে। এই যারা পলিটিক্যাল পার্টি যে আছে, তাদেরও সমালোচনা ছিল, এই সরকারের বিরুদ্ধে সমালোচনা ছিল। এখন আমরা দেখতে চাই তারা ক্ষমতায় আসার পর তারা কি কাজটা করে। আর আপনি যে জাতীয় পার্টি সম্পর্কে যেটা বলেছেন, আমি তো ফুললি এগ্রি। এখন এই জাতীয় পার্টি এরা হলো, দেখেন আমাদের দেশে এই যে কতগুলি আসলে সুশীল আছে, এরা এখন চিন্তায় পড়ে গেছে যে আওয়ামী লীগকে কেন এতগুলি সংখ্যা, এরা কি করবে। কিন্তু এই একই জিনিস আমরা বারবার বলছি যে আপনাদের যদি হিটলারের দল দেখেন জার্মানিতে, তো তারা কি আবার সুযোগ পাচ্ছে, কিংবা তাদের সহযোগী যারা আছে, এখন এটা কি করবেন? এটা নিয়ে যে এখন হয়তো বা পলিটিক্যাল পার্টি এখন তাদের নির্বাচন নিয়ে ব্যস্ত, এগুলিতে ওরা যেতে চাচ্ছেন না বা কথা বলতে চাচ্ছেন না। কিন্তু আমাদের যেটা বুদ্ধিবৃত্তিক বলয়ে বা যারা সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলছি, আমাদের এগুলি চালু রাখতে হবে। আর চেতনা যে জিনিসটা হচ্ছে যে এইগুলি যেন ডাই আউট না হয়ে যায়, আমাদের যে কোনো ভাবে এইগুলিকে জাগরিত মানে জাগরুক রাখতে হবে, এগুলো যেন জাগ্রত থাকে। ধরেন জুলাই চেতনা শেষ, ধরেন আমার মতে হয়তো সেটা এখন সামনে হয়তো অক্টোবর চেতনা একটা দাঁড়াবে, অথবা ডিসেম্বরের চেতনা একটা দাঁড়াবে। মানে এই জুলাই বিপ্লবের নামে যে উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতা হাসিনাকে বিতাড়িত করেছিল, সেই বিতাড়নের জায়গাটা থেকে আমাদের যে প্রাপ্তি, সেটি আমি বলবো যে অনেকটা মানে শূন্যের কোঠায় আর কি, অথবা ধরেন 0 থেকে 3-এর মধ্যে উঠানামা করছে। আমাদের যে সাকসেস, মানে জুলাই বিপ্লবে 1400 মানুষ মারা যাওয়ার পরে, মানে ধরেন যে মানে এমন একটা অপদার্থ সরকারের হাতে, এমন একটা অপদার্থদের কাছে আমরা এই সরকার মানে রাষ্ট্র পরিচালনার ভার দিয়েছি। জাতিসংঘের রিপোর্টে বলছে 1400 মানুষ, জুলাই সনদে লেখা হয়েছে 800। আপনি বলছেন যে এদের অপদার্থের লেভেলটা কোথায় এদের? জাতিসংঘের রিপোর্টে 1400 মানুষকে তারা বলছে হত্যা করা হয়েছে, এরা বলতেছে 800। তো কত বড় অপদার্থের শাসনে আমরা আছি। এখন কিছু বললে আবার অনেকে মাইন্ড করে, মানে বন্ধ করে দেয়, পত্রিকা বন্ধ করে দিবে, ফেসবুক বন্ধ করে দিবে। মানে অদ্ভুত আরেক শাসন শুরু হয়েছে আর কি। আরে বেটা, হাসিনাদের 2 পয়সা পাত্তা দি নাই, তোরা তো হাসিনার কাছে শিশু। এই হচ্ছে কি বাস্তবতা আর কি। তো আমরা একটু হাদির প্রসঙ্গে আসবো, তার আগে একটু আপনাকে একটু বলি যে ধরেন আমাদের এই জায়গাটা ধরেন একটা জটিল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। একটা বিএনপি, একটা জামাত। মানে ধরেন আপনি 16 বছর 15 বছর যৌথভাবে আন্দোলন করলেন, যৌথভাবে একসাথে ছিলেন, মাইর খাইলেন, জেলে গেলেন, গুম হইলেন, যা কিছু ঘটে সব বিএনপি জামাত করে, যা কিছুই ঘটে। বৃষ্টি হইলেও বিএনপি জামাত, খরা হইলেও বিএনপি জামাত, বন্যা হইলেও বিএনপি জামাত, ইন জেনারেল। তো 5ই আগস্টের পরে
এই যে ইসলামিক শক্তি এবং জাতীয়তাবাদী শক্তি, এই দুইটা শক্তি যদি এক থাকতো তাইলে কিন্তু ধরেন ভারতীয় যে আগ্রাসন, সেই আগ্রাসনের জায়গাটা আমরা একটা কঠোর অবস্থানে থাকতাম, একটা শক্তিশালী অবস্থানে থাকতাম। এই জায়গাটা একটু আপনার মতো করে একটু বিশ্লেষণ করবেন। আপনি কয়েকদিন আগেও বোধহয় এগুলো নিয়ে লিখেছেন, আমার দেশে কলম লিখেছেন। তো আপনার কাছ থেকে একটু একটু শুনি বিষয়টা আসলে। কনক ভাই, যে দেখেন এটা হলো আসলে ওই যে রুট কজ অ্যানালাইসিস, এখন আপনি আসল জায়গায় চলে এসেছেন। এই বিএনপি এবং জামাত, এটা দেখেন যে এটা খুবই দুঃখজনক। আমরা তো যেহেতু এটা অবজারভার অনেক আগে থেকেই, সে 2004-5 বা ওই সময় থেকে আমি যখন যাই দিনে লিখতাম তখন এগুলিতে কন্টিনিউয়াস লিখেছি। এখন হঠাৎ করে আমাদের ফেইলুর যদি বলেন, আসলে ওইটা কিছুই না। এই সরকার সাহস পেয়েছে, এরা আসলে ইচ্ছা করে এই আপনার ডিভিশনটা ক্রিয়েট করেছে বিএনপি এবং জামাতের মধ্যে। এবং সবচেয়ে এখানে মুশকিল হলো কি, যারা এই ফেভারে কথা বলতে গেছে যে না আপনাদের এখনো সময় হয় না এই ডিভিশনটা, আপনারা মনে করতেছেন যে বিজয়, আসলে এটা হয় না, হাফ বিজয়, অর্ধেক বিজয় হয়েছে, বারবার ওয়ার্নিং করেছে। এখন যারাই আমরা এই ওয়ার্নিংটা করেছি তাদেরকেই দেখেন কি সুন্দরভাবে সুপ্ত জামাত, গুপ্ত জামাত এগুলি বলে আমাদের এই ভয়েসটাকে ডাউন করে ফেলেছে। এমনকি ধরেন এই যে আমার দেশ, আপনাকে একটা কথা বলি, যে অনেকেই বলে যে এখন আমার দেশের সাথে দেখা যাচ্ছে বিএনপির একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে। এখন মনে করেন এই যে আমরা তো এই সম্পর্কটা তো হঠাৎ না, সে অনেক আগে থেকেই আমাদের লেখা কেউ চাপতো না। এই আমার দেশ, নয়া দিগন্ত, তারপরে যাই দিন, এমনকি যে বিবিসির যে আপনার সিরাজুর রহমান সাহেব, ওনার সাথে উনি একদিন আক্ষেপ করে আমাকে বলেছিলেন, তো দেখো যে আমি আমার মতো লোককে বাংলাদেশের কোনো মিডিয়া আমার লেখা ছাপতে চায় না। আমি জিজ্ঞেস করেছিলাম আপনি শুধু নয়া দিগন্তে লেখেন কেন, আমাদের তো আর উপায় নেই, আমরা যাই দিনে লিখতাম, এখন যাই দিনের পরে আমাদের লেখা আর কেউ ছাপবে না। তো উনি বলেন আমার লেখাও ছাপে না। এখন ওই পরিস্থিতিটা আমরা ভুলে গেছি। এই যে আমার দেশ, হ্যাঁ একটু, যেহেতু এটা একটু তো হতেই পারে, ধরেন মানে করে মত ভিন্নতা, মতভেদ একটু হতেই পারে, কিন্তু দেখা যাচ্ছে এখন আমার দেশ হয়ে গেছে ডেইলি স্টার প্রথম আলোর চেয়েও বড় শত্রু। এখন মনে করেন যে আমি যে লিখি, আমার তো কোনো লেখা, মাহমুদ ভাই যেটা বলেন আমার যা ইচ্ছা, আমি বিএনপির প্রশংসা করি, কারণ বিএনপির প্রতি আমার একটা দুর্বলতা আছে, আমি সেটা হাইড করি না। উনি তো বলেন নাই যে আমার লেখাটা ওইটুকু বাদ দিতে হবে, একটা লাইন, এমনকি অনেক সময় ভুল সব থাকলে সেটাও লিখে দেয়। আমি দেখি পরে মনে হলো যে এটা হয়তো এডিট করলে ভালো হতো, কিন্তু ওটাও করেন না। এখন যদি মনে করেন এই যে এইটা কেন করা হয়েছে, যে আমাদের এই ভয়েসটা ডাউন করার জন্য। আমরা এখনো বারবার বলছি, আমি এটা বলি না যে বিএনপি জামাত গলাগলি করতে হবে, এইটা বললেই মনে করে প্রথমেই বলতো কি যে জামাতকে সেভ করার জন্য আমরা এই কাজগুলি করছি। দেখেন কেমন ভাবে সমস্যাটা। এখন এইটা যদি আপনি এখানে যদি এটা আমরাকে যদি সমাধান না করতে পারি, যে এই যে চেতনা, আপনি যে বলেন চেতনা তো নিহত ওখানেই হয়ে গেছে। দেখেন এই যে দুইটা দলের এমন ক্রিয়েট হয়ে গেছে, এমন পার্থক্য ক্রিয়েট হয়েছে। এখন হয়েছে কি, আপনি যদি একজনের জন্য বলতে চান না, আপনি তাকে ফেভার করতেছেন। এই জন্য অনেক সময় করে কি, যে কষ্ট করে হলেও যে মাঝামাঝি থাকতে চেষ্টা করি। মানে কি, হয়তো সত্য বললে একজনের পক্ষে এগেনস্টে বেশি চলে যাবে, এটা বাস্তবতা, গ্রাউন্ড রিয়েলিটি। এখন যদি মনে করেন গ্রাউন্ড রিয়েলিটি এক ধরনের, আর আপনার উচ্চারণ যদি উল্টো হয়, তো আপনার কথা তো কেউ বিশ্বাস করবে না। এখন এই কথাটা বোঝানো যাচ্ছে না যে আপনাদের, হ্যাঁ সেটা মনে করেন যে সমালোচনা যেগুলো আছে এগুলি থাকবে, কিন্তু তার উপরে যে আমাদের ভিতরে এই মিনিমাম ঐক্যটা থাকা দরকার। আপনি এই ক্ষেত্রে হয়তো একটু না বললে ঠিক হবে না, তারপরে একটু আশার আলো দেখা যাচ্ছে যে আপনার জনাব তারেক রহমান সাহেব ওই দিন যখন ডাক্তার শফিক গেলেন ওনার মায়ের মৃত্যুর পর সমবেদনা জানাতে, ওখানে কিন্তু খুব সুন্দর একটা কাজ করেছেন উনি কিন্তু ওনাকে ইচ্ছা করলে, উনি তো হোস্ট, ইচ্ছা করলে উনি হাই চেয়ারে বসে উনি পাশে বসতে পারতেন, কিন্তু ওনাকে হাই চেয়ার শেয়ার করলেন ওনার সাথে। এটা কিন্তু দিস ইজ এ গুড সাইন। আপনি যদি এইটা যদি আমরা মেনটেন করতে পারি, এবং ওনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে, আমাদেরকে রাজাকার বলেন, সুপ্ত জামাত বলেন, এখনো বলবো। এই জন্য বললেন যে আমি নিহত, এই জন্য বলতে চাচ্ছি না, চেতনা নিহত হয় নাই, হয়তো একটু সুপ্ত অবস্থায় আছে। আপনারা এইটারে জাগান, না হলে আমাদের অস্তিত্ব কারো থাকবে না। এই যে মনে করেন যে এখন সারা ওয়ার্ল্ডটা যদি
পৃথিবীর দিকে তাকান, এই যে আপনাদের ওখানে কি করলে, এক প্রেসিডেন্টকে এবং তার ওয়াইফকে ধরে নিয়ে আসছে। এটা একবিংশ শতাব্দীতে এই ঘটনা ঘটছে। কাজে আবার সেই শক্তির মানে কি জোর জার মূলক তার। এখন এই পরিস্থিতিতে যদি দাঁড়ায় এবং আমাদের মধ্যে যদি এই অনৈক্য থাকে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। এরকম হয়তো আপনাকে কাউকে হয়তো এরকম তুলে নেওয়া সাহস করবে না, কিন্তু কাছাকাছি অন্যান্য কাজগুলি তো করতে পারবে। আপনি মিনার কথা ভাই, বলুন। জি মিনার ভাই, ধরেন আমি আমি যেটা দেখছি আর কি, ধরেন এখানে একটা নতুন কৌশল অবলম্বন করছে বিএনপি পন্থী বেশ কিছু, ধরেন অনলাইন অ্যাক্টিভিস্ট। তারা ধরেন মানে 2000 জুলাই মানে আন্দোলন শেষ হওয়ার আগ পর্যন্ত তাদের কোনো সারা শব্দ তেমন ভাবে ছিল না। তারা বিভিন্ন সময় আপোষ করছে, নানা রকম ভাবে ইয়ে করছে, আড়ালেই ছিল। জুলাই পরে তারা ধরেন এক একজন বিশাল বিশাল ধরেন ইয়ে হয়ে গেছে, মানে শেড হয়ে গেছে। এরা সব বসন্তের কুটিল। আপনি যদি তাদেরকে একটু স্টাডি করেন, কিছুদিন আগে কি কথা বলছে, এখন সম্পূর্ণ উল্টা। আর আমরা যারা আছি, আমরা তো ভাই কোনো কি যে খুদ করার জন্য বলি না, যেটা সত্য সেটা বলে যাব। আমরাও জানি ওই ওরা এখন ধরেন আমাদেরকে কাউন্টার করার চেষ্টা করতেছে। এরা গুপ্ত জামাত, এরা দেশের মধ্যে এই করতেছে, ওরা দেশের মধ্যে এইসব নানা কিছু ফালতু জিনিস আমি এগুলো ইগনোর করি। তো আমি বিএনপির অত্যন্ত শীর্ষ মহলে, ধরেন শীর্ষ নেতার কাছে জানতে চাইছিলাম যে এই যে এই বিষয়টা কি করতেছে এরা, এদেরকে আপনার চোখ পড়ে, বলে যে এরা তো আমাদের দলের কেউ না, এদের কি দলে কোনো পদ আছে না, এরা কিছু করে। আমি যে দলের পদ নাই, কিন্তু দলের পদধারী কারো পদলেহন করে তাদের কাজগুলো করতেছে। মানে ধরেন যে বিএনপির এখন স্ট্র্যাটেজি হচ্ছে যে আমরা তো ক্ষমতা আসবো, ওরা ধরেই নিছে, সো আমরা ক্ষমতা আসার আগেই এদেরকে এমন একটা ইয়ে করতে হবে যে যেন এদের এদের গ্রহণযোগ্যতা কমে। তো সাধারণ মানুষ কি ঘাস খায়, সাধারণ মানুষ বুঝে না। না, এইটা কনক ভাই আরেকটা জিনিস, এটা মনে হয় আজকে আমি আমার যে সাপ্তাহিক কলাম সেটাতে লিখেছি যে এরা করে কি, আগে ধরেন গত 50 বছরে আমরা কি দেখলাম, এই যে বিএনপি এবং জামাতের মধ্যে, বিশেষ করে নট বিএনপি জামাত, বিএনপি এবং আওয়ামী লীগ, জামাত তো হয়তো ইয়ার ব্যানারেই ছিল, অনেকটা বিএনপির পাশেই ছিল। এখন এটা যদি দেখেন, তারা একটাকে বানিয়েছিল যে এটা ব্রাহ্মণ দল, আর একটা নমশূদ্র। এটা কি কিন্তু খেয়াল করেন, এই একই জিনিসটা গত 50 বছর থাকাতে এই কারণেই কিন্তু আমাদের গণতন্ত্র এখানে ফ্লারিশ করতে পারে না। আপনি যদি সবসময় দেখেন, আমাদের এলিট শ্রেণী, আমাদের সুশীলরা সবসময় তারা ওইভাবে দেখতো, মানে বিএনপির কোনো পাত্তাই ছিল না। এবং একই ধরনের হুবহু দেখেন একই লোক, এরা এখন বিএনপিকে ব্রাহ্মণ বানিয়েছে, আর জামাত বা অন্যান্য যারা আছে তাদেরকে নমশূদ্র। তারা এই ধারাটা বজায় রাখতে চায়। এই যে মনে করেন যে এই যে নিহত যে কথাটা বললেন, আমরা যদি এইটাকে অ্যাড্রেস না করতে পারি, তাহলে সেই একই অবস্থা হবে। তেমনি যে গুড সাইন, তারেক রহমান এই কাজটা দেখিয়েছেন। কাজে আমরা এই জন্য আমি কিছুটা আশাবাদী, এবং উনি যদি ওনার যে আশেপাশে যেগুলি আছে এইগুলির মুখ যদি বন্ধ করতে পারে, তাহলে কিন্তু আপনার সেই হয়তো সেই চেতনা আবার জেগে উঠবে, এবং সেটাই হওয়া উচিত। আমরা 50 বছর নষ্ট করেছি। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের 50টা বছর নষ্ট হয়েছে। আমরা সামনে আর আমাদের যে সম্ভাবনা, সুযোগ বা যে রিসোর্স গুলি আছে, আমরা আর এগুলি নষ্ট করতে চাই না। কাজে আল্লাহর ওয়াস্তে আপনারা এগুলি বন্ধ করেন। এখন আর আমরা সেই ব্রাহ্মণ আর নমশূদ্রের খেলা দেখতে চাই না। সবাই সমান সমান। যেই আপনারা হয়তোবা যদি সবচেয়ে ভালো হয় জাতীয় সরকার যদি গঠন করতে পারেন, কারণ এটাতে তারেক রহমান প্রথম বলেছিলেন যে আমরা নির্বাচনের পর জাতীয় সরকার ফর্ম করব, এবং একই কথা কিন্তু ডাক্তার শফিকও বলছেন এখন। কাজে দিস ইজ এ গুড সাইন। আমি এই জন্য এইসব কথাগুলি দেখে আমার কাছে মনে হয় দিস ইজ এ পজিটিভ সাইন, এবং আমরা হয়তো একটা সামনের সময়টা হয়তো ভালো হতে পারে। এখন যেভাবেই পারে নির্বাচন করে ফেলেন, এখানে তো ফাইটিং হবে। এটা শুধু আমাদের দেশে না, পৃথিবীর সব জায়গায় এটা তিক্ততা হবে, সৃষ্টি হবে। কিন্তু নির্বাচনের পর সব ভুলে গিয়ে আমার অনুরোধ বা আমাদের হয়তো যেটা অনুরোধ থাকবে, একটা জাতীয় সরকার ফর্ম করেন। না হলে কেউ, আপনি কোন সরকারই 2 থেকে 3 বছরের বেশি টিকতে পারবে না। যদি মনে করেন বিএনপি সরকারে গেল, জামাত বিরোধী দলে থাকে, কিংবা জামাত সরকারে গেল,
বিএনপি বিরোধী দলে থাকে, এদের উপর ভর করবে সেই আগের যে ভূতগুলি আছে আইসা ভর করবে বিরোধী দলে। কাজেই সেখানে হয়তো এমন অবস্থা ক্রিয়েট করা হবে যে এই সরকার 2 থেকে 3 বছরের বেশি টিকতে না পারে। কাজেই একটা বিশেষ অনুরোধ, আপনারা এই সমস্ত কিছু ভুলে যান, এখনো একসাথে হয়ে আমার কাছে আমার যেটা হয়তো কি বলবো যে আমার যে আশা যেটা, যে একটা জাতীয় সরকার পরে ফর্ম করেন যেভাবেই হোক। যদি জাতীয় সরকার ফর্মে কমপক্ষে 2টা বা 3টা টার্ম এই জাতীয় সরকার থাকে, তাহলে ইনশাল্লাহ এই যে আপনি যে জুলাই বিপ্লবের চেতনা বলছেন সেটা তখন অক্ষুণ্ণ থাকবে। কাজেই এই কারণে যে বলবেন যে আমি হয়তো ফুললি এগ্রিড না, হয়তো চেতনাটা নিহত হয় না, এখনো হয়তো গুরুতর আহত অবস্থায় আছে। না মিনার ভাই, ধরেন আপনি যদি আমাদের প্রধান যে রাজনৈতিক দলগুলা বিএনপির কথা বলেন, জামাতের কথা বলেন, ওরা কিন্তু আওয়ামী লীগকে টানতেছে, ওরা মনে করতেছে আওয়ামী লীগের ভোট তাদের লাগবে। এখন আপনি শুধু মানে বিপরীত অবস্থাটা চিন্তা করেন যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল 15 বছর, বিএনপি এভাবে পতন হয়েছে হাসিনার মতো। আওয়ামী লীগ কি করত? আওয়ামী লীগ বিএনপির ভোট আর জামাতের ভোট চিন্তা করত? আওয়ামী লীগ চিন্তা করতো যে এরা রাষ্ট্রের শত্রু, দেশের শত্রু, এরা এত বছর এই করছে, এদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া যায় তাই তো করতো। তা আপনারা কেন আওয়ামী লীগরে আপনাদের কেন এত বেআইবাড়ির আত্মীয় মনে হচ্ছে? আমি তো এটাই বুঝলাম না কিছু। এই জন্য কনক ভাই দেখেন, আমাদের মুখটা তো এরকম এই জন্য বন্ধ করা হয়েছে যাতে আমাদের টোন ডাউন হয়ে যায়। আমাদেরকে সত্য জামাত, গুপ্ত জামাত এই কারণেই বলা হয়েছে, কারণ আমরা এটার পক্ষে ছিলাম যে বিএনপি এবং জামাত এই শক্তিগুলি বা এনসিপি এদের মধ্যে আসলে এই ক্রিয়েট করে ফেলেছে একটা কম্পিটিশন, কে নিবা, আমার হাতে যে মোয়াটা আছে আওয়ামী মোয়া কে খাবে। এই যে দেখেন, শুধু আমরা ওই দিন দেখলাম চাঁপাই নবাবগঞ্জের একজন জামাত লিডার উনিও বলছেন, ওনারা হয়তো কম বলছেন, বিএনপি একটু বেশি বেশি বলছে, কিন্তু এই যে ক্রিয়েট হয়ে গেছে এই কম্পিটিশনটা যাতে না হয় সে কারণেই বলেছিলাম যে আপনাদের মধ্যে একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং থাকেন, ঠিক আছে? আরে ভাই এত তাড়াহুড়া কি আছে? গণতন্ত্র যদি টিকে থাকে 2টা দল লাগবে, একবার বিএনপি আসবে, একবার জামাত আসবে, এনসিপি আসবে, 2টা বা 3টা দল তো এমনি লাগেই। যে আপনারা যদি একটু ধৈর্য ধরতেন, এখনো এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে আপনার মাধ্যমে সবাইকে বলছি, আমাদের সংশ্লিষ্ট যে নেতৃবৃন্দ রয়েছেন আমাদের এই কথাগুলি শুনেন, শুধু গুপ্ত জামাত সুপ্ত জামাত এগুলি বলে এগুলিকে কথাগুলিকে করে ফেলেন না, ইগনোর করেন না। এইটা দেশের মানুষ এখনো চাচ্ছে, কারণ আপনাদের মধ্যে এখনো দেখেন নির্বাচনে ওই সমস্ত এখনো আসে নাই, এখনো সময় আছে, আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হোক অন্তত পক্ষে। না আমরা আওয়ামী লীগের ভোট বা জাতীয় পার্টির ভোট আমাদের দরকার নাই, ওরা এমনিই দিবে, যদি না আসে না আসুক। আপনারা যদি এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসেন, এই জুলাইয়ের চেতনা রক্ষার্থী এই লোকগুলি এতগুলি মানুষ জীবন দিয়েছে, 1400 বা এইগুলি বাচ্চাগুলি জীবন দিয়ে, অনেক বাচ্চা ছেলে জীবন দিয়েছে, এখন এরা কিসের জন্য? আপনারা একটু চিন্তা ভাবনা করেন, এত ক্ষমতার জন্য যদি পাগল হয়ে যান তাহলে কিন্তু আপনারা কেউ ক্ষমতা পাবেন না, এবং সামনের সময়টা আরো ভয়ঙ্কর হতে পারে। শুধু আমাদের জন্য কি, আমরা দেশে বাইরে আছি আর যাবো না দেশে, তাই না? কিন্তু এই দেশের মানুষগুলি তো টিকে থাকতে হবে। এবং মিনার ভাই ধরেন এই যে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি মনে করি যে বিএনপি যেটা থেকে কোনো শিক্ষাই নেয়নি এখন পর্যন্ত, ধরেন জাকসু সব কিন্তু শিবিরের দখলে। এবং আপনি যদি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ শিবিরের একচ্ছত্র আধিপত্য, মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে, এটা কেউ ভাবছে কখনো? মানে নিকট সময়, নিকট অতীতে বা নিকট বর্তমানে কেউ ভাবছে কখনো? ভাবে নেই। আমরা ভাবছিলাম যে হয়তো ডাকসুতে কয়েকটা আসনে তারা পাবে, কিন্তু দেখেন মূল রিয়েকশন কোথায় হয়েছে। হাসিনার যে মুক্তিযুদ্ধের চেতনার নামে 16টা বছর বাংলাদেশের মানুষকে কিন্তু নিষ্পেষণ করছে। 16টা বছর চেতনা, তার বাপ চেতনা। বিএনপি দেখেন আবার সেই চেতনায় চলে গেছে। মুক্তিযুদ্ধ সেটেলড ইস্যু, মুক্তিযুদ্ধ নিয়ে আমার মিনিমাম কোনো মানে কি বলবো বিতর্ক করার মতো কোনো আগ্রহ নাই, ইচ্ছা নাই। আমার জাতীয় সঙ্গীত, আমার পতাকা, আমার এভরিথিং সেটেলড। আফটার মানে 54 বছর পরে আমি এগুলা নিয়ে কসলাকসলি করতে চাই না।
এবং যাদেরকে সম্ভাব্য অপরাধী, যারা গুরুতর অপরাধী ছিল, সব ওই 16ই ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বরের মধ্যেই প্রত্যেকটা এলাকায় শূন্য হয়ে গেছে। মুক্তিযোদ্ধারাই এদের পানিশমেন্ট যা দেয়া দিয়ে দিছে। পরবর্তীতে হাসিনা সরকারের আমলে আমি যদি বলি যে জামাতের এই 5 জন শীর্ষ নেতৃত্ব যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তাদের ফাঁসি হওয়ার কথা না, মানে যে সাক্ষ্য প্রমাণ, তাতেও তারা মৃত্যুদণ্ড দিয়ে দিছে। তো আপনি এখন কি বলছেন এগুলো? আমি তো বুঝলাম না কিছু। আপনি এখন ধরেন মানুষের কাছে যখনই আপনি সেই চেতনার বাণী নিয়ে যান, তখনই মানুষের মনে ওই যে হাসিনার সেই নিষ্পেষণের সেই ভয়াবহ বিষয়টা মাথায় চলে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যদি বয়কট করে এই চেতনার স্লোগান, তারপরেও যদি আপনি এটার মধ্যে থাকেন, তাহলে আপনি কোন দিকে যাচ্ছেন? আপনি কি রাজনীতি বুঝতে পারছেন? রাজনীতির মাঠের হাওয়াটা বুঝতে পারছেন? আপনি কি মনে করেন? কনক ভাই, এটা দেখেন যে বিশেষ করে যে এই চেতনার বিষয়টা, হ্যাঁ আমরা তো আর এই চেতনার এগেনস্টে না, এর বিরুদ্ধে না, কিন্তু সেইটা যেন যে কথাটা বললেন যে হুবহু যেন আওয়ামী চেতনার সেই একই চেতনা না হয়ে দাঁড়ায়। আপনি যখন চেতনা বলবেন, এগুলি করে কি আপনার যে এই যে মিডিয়াগুলি বিশেষভাবে, যে এগুলি হয়তো আমাদের নেতৃত্বকে আরেকটু সাবধান হওয়া দরকার, কারণ তারা আপনার মুখ থেকে কিছু বের করতে চায়। হয়তো আপনাকে যদি এখন প্রশ্ন করে, ভাই আপনি কি 71-এর চেতনা বা এটা নিয়ে আপনার কি পরিকল্পনা, তখন আপনাকে কিছু বলতেই হয়। সেই কথাগুলি করে কি তারা, তারপরে এটাকে আবার হেডলাইন করে ফেলে, ইচ্ছা করে করে। কাজে আমি বিএনপির নেতৃত্বকে আমি বিশেষ অনুরোধ করব যে আপনারা এই ব্যাপারে একটু সচেতন হন। যে সাংবাদিকগুলি আসে, এগুলি তো মতলববাজ, এগুলি আপনার চেয়ে অনেক বেশি আপনার মুখ থেকে কিছু কথা, কিছু ইস্যু বের করতে চায়। আপনি তো বলতে পারবেন না যে আমি পাকিস্তানকে সাপোর্ট করি, আপনাকে কিছু বলতেই হবে। ও জানে, তখনই করে কি যে এই কথাগুলি এগুলি ছড়াই দেয়, এবং এইগুলি যেন এই বিএনপির জন্য যে কতটুকু ক্ষতি হচ্ছে, আপনি তো একটা কিছু উদাহরণ দিলেন। এখন দেখেন 4 কোটি নতুন ভোটার। আপনারা ভাবছেন হয়তো গ্রামাঞ্চলে সেটা না, গ্রামাঞ্চলে মানুষ আরো বেশি সচেতন হয়ে গেছে। ওদের যে চায়ের স্টলে যে হয় আপনার টক শো, আমাদের মনে অনেক টক শোর চেয়ে ওগুলি সমৃদ্ধ, আপনি যদি ওগুলিকে ক্যাচ করে নিয়ে আসতে পারেন। ওদের বিশ্লেষণী শক্তি, ওদের আন্ডারস্ট্যান্ডিং আমরা যতটুকু ধারণা করি তার চেয়েও বেশি। কাজেই এটাকে মানে এই সর্বনাশ আর করেন না। হ্যাঁ, 71-এর চেতনা সেটা তো আমরা ভুলি নাই। আর এমন কিছু নাই যে তাকে খুশি করার জন্য আমাকে এটা বলতে হবে, প্রয়োজন কি? আমরা যেটা আছে, হ্যাঁ আমাদের সহজভাবে বলেন, আমাদের চেতনা আওয়ামী চেতনা থেকে ভিন্ন, একই চেতনা না। আমরাও ধারণ করি, আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি, এবং এটার এগেনস্টে আমাদের যাওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, আর এইগুলি নিয়ে যখনই আপনি বলতে চান, এটা রং মেসেজ একটা ছড়িয়ে যায়, যেটা আপনার জন্য আসলেই ক্ষতির কারণ হবে। এগুলি নিয়ে এগুলি সেটেলড ইস্যু। এমনকি আমি আর একটু অনুরোধ করব, যারা জামাতপন্থী বা অন্য যারা আছেন, তারাও এগুলি নিয়ে খোঁচাখুচি করেন না। কিছু হলে এটা সহ্যই করবেন। কিছু বলবে, ওরা তো ইচ্ছে করে বলে যে আপনাকে একটু খুঁচিয়ে, আপনাকে রাগিয়ে দিয়ে ওখান থেকে একটা বেনিফিট নেবে। ওরা যখন বিএনপির কাছে একটা অ্যাপ্রোচে যায়, যখন চেতনা নিয়ে, দেখেন এই শয়তানগুলি কি কাজ করে। বিএনপি লিডারদেরকে এমন প্রশ্ন করে যেটা আবার তারা হেডলাইন করবে। একইভাবে জামাতকে এমন কিছু প্রশ্ন করবে যাতে এই ইস্যুগুলিতে আমরা আবার ব্যস্ত থাকি। গত 50 থেকে 60 বছর চেতনার ভূতকে খাইয়েছি। আমাদের যত সম্ভাবনা, আমাদের যত কি বলবো যে যত রিসোর্স আছে, আমরা রক্ত মাংসের মানুষের জন্য ব্যবহার করি নাই, আমরা চেতনার ভূতকে খাইয়েছি। এই যে আপনার 250 বিলিয়ন ডলার 16 বছরে গেল, এটা কিসের জন্য? এই চেতনার ভূতকে খাইতে যাইয়া। এখন ধরেন এখনো দেশের মানুষ, এই যে আপনার এত বছর পরও এখনো, আমি একটা খুব হৃদয় বিদারক একটা আপনাকে কথা বলি, আমার খুব স্কুলের ফ্রেন্ড, উই আর ভেরি ক্লোজ, হয়তো পরে বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি এক জায়গায় চলে আসছি, ওর জীবনধারার সাথে আমার একটা টোটালি ডিফারেন্ট হয়ে গেছে। জাস্ট কিছুদিন আগে সে ছাত্রলীগ করতেন, মানে ছাত্রলীগ করলেও আমার সাথে খুব সম্পর্ক ছিল, আবার আমি গুপ্ত না। তা মানে অনেকে মনে করবেন হয়তো যে আপনার ফ্রেন্ড ছাত্রলীগে থাকে কিভাবে। হ্যাঁ, অবশ্যই আমাদের স্কুলের ফ্রেন্ড, যারা আমাকে ত্রিশাল এলাকায় বা আমাদের এলাকায় সবাই জানে। ওখানে হ্যাঁ, যে আপনার আওয়ামী লীগের সভাপতি ছিলেন, সেও আমার ফ্রেন্ড ছিল। হ্যাঁ, এখন সেই ফ্রেন্ডটা মারা গেছে হঠাৎ করে। আমি এটা জানতাম না, ওর মানে আর্থিক অবস্থা এত খারাপ ছিল। এই যে মনে করেন এই সুযোগগুলি বা এই ক্রিমগুলি কারা খেয়েছে?
তার ওয়াইফ ধরেন একটু ছোটখাটো নেত্রী ছিল, এদের ইরেগুলার ইনকামের মতো হয়তো ছিল, মাঝে মাঝে কিছু পাইতো কিছু পাইতো না। এই যে আপনারা বিলিয়নস অফ ডলার নিয়ে কেউ কেউ আপনার দেশ থেকে ভেগে গেছে, তাদের কিছু হয় নাই। এই যে মনে করেন এই যে এখন তার কয়েকটা বাচ্চা আছে, এদের নিয়ে পথে বসে গেছে। এখন আমি এটা পরে জানতে পারলাম। তো এখন তো একই অবস্থাতে লাভ হলো কি? এরকম মনে করেন হয়তো কয়েক হাজার মানুষ, এই যে হাজার হাজার কোটি টাকা করছে কয়েকশো, আবার ধরেন কয়েক কোটি টাকা করছে এরকম কয়েক হাজার মানুষ। মিনার ভাই, আমাদের চ্যানেলে আমি বেশ আগে বোধহয় আমার একক প্রোগ্রামেই ছিল যে মানে পুরো বাংলাদেশে টোটাল মানে ধরেন আপনি যদি 1500 লোককে যদি সাহায্য করতে পারেন, 1500 নট মোর দেন, বর্তমান কিছু এমপি, সাবেক কিছু এমপি, মন্ত্রী, দলের কিছু নেতা, শ্রমিক নেতা, গার্মেন্টস নেতা, বাস নেতা, ছাত্র নেতা, এর জাস্ট 1500 লুটে পুটে খায় 17 কোটি মানুষকে আসলে। আর কনক ভাই সেটাই, এই যে মনে করেন আমরা যদি এখন আবার শুরু করি দুইটা জিনিস, যে আগে যেটা হাসিনা করেছে আমরা সেটাকে ফলো করা ঠিক হবে না। ও গণহারে সবাইকে ধরে, এই যে মনে করেন আমি ছাত্রলীগের কথাটা বললাম, তার ওয়াইফ ছিল নেত্রী। এখন এদেরকে যদি আপনি শাস্তি দেওয়া শুরু করেন, এরা তো আসলে কালপ্রিট না। মূল কালপ্রিট যে কথাটা বললেন 1000 বা অল্প সংখ্যক, আপনি এদেরকে তো কেউ আপনার শাস্তি, কারণ তাদের সাথে আপনাদেরকে এলিট সেটেলমেন্ট হয়ে গেছে, তাদের কিন্তু কিছু হচ্ছে না। দুই একটা এইসব মানুষগুলিকে এদের হয়তো, এই যে আমার ফ্রেন্ডের কথা বললাম, তার হয়তো এখন যে আর কোনো জীবন ধারণের উপায় কিছু ছিল না, সে কিছু করতে পারে নাই, এই লোকগুলি সাফার করছে, এখনো করবে। এবং এইগুলির জন্য যদি আপনি বলেন এই যে আপনার দরদ ধরে হ্যাঁ আওয়ামী লীগের পুরা ভোট আমাকে নিতে হবে, কাউকে না কাউকে দিবে। এই লোকগুলি কিন্তু আওয়ামী লীগেরা জানে আওয়ামী লীগ কি ক্ষতি করেছে ওদের। আপনি যদি বলেন যে আমার বন্ধুর কথা বললাম, তার ফ্যামিলি দে আর সাফারিং নাও, তারা কখনোই আওয়ামী লীগকে মনে প্রাণে ভালোবাসবে না। ডেফিনেটলি দে ওয়েলকাম আইদার ফর জামাত অর দা ফর বিএনপি। আপনারা কেন এই সমস্ত আর কিছু সংখ্যক আপনার বুদ্ধিজীবী এলিট যারা আছে তারা বলে না এই আওয়ামী লীগের আপনি কি করবেন, ওরা অটোমেটিক্যালি এই সমাজের সাথে হয়ে যাবে, এগুলি নিয়ে আপনার চিন্তা করতে হবে না। কাজেই এই যে, জি বলেন। না, বললাম যে মতি মাহফুজ এখন ধরেন বিএনপির পা চাটতেছে, বিএনপির বগলের নিচে ঢুকে গেছে, এখন বোধহয় বিএনপির আর কেউ ঠেকাইতে পারবে না আর কি। মতি মাহফুজের পেয়ে গেছে, বুঝছেন, খুব খুশি, মতিও খুশি, মাহফুজও খুশি, আমাদের ফখরুল ইসলাম আলমগীর টালমগীর সব খুশি। প্রথম আলো ডেইলি স্টার এখন তাদের বগলের নিচে আসছে। তবে আমার ধারণা কি জানেন মিনার ভাই, যে বিএনপির মধ্যে যে রয়ের একটা গ্রুপ আছে, জামাতের মধ্যেও কিন্তু রয়ের একটা গ্রুপ আছে, মানে এটা যেটা হয় গোয়েন্দা সংস্থাগুলা, বিদেশি এগুলা, ওরা মিলে এই বিভাজনটা তৈরি করছে এবং ওরা আপ্রাণ চেষ্টা করতেছে যেন এটা অব্যাহত থাকে। এটা যদি অব্যাহত থাকে তাহলে ভারতের পক্ষে তাদের আধিপত্য, ডিভাইড এন্ড রোল আর কি, ওইটা আর কি যে আমাদেরকে, হ্যাঁ ওই ওয়েতে তারা গেছে আর কি। তো এখন আমি জানি না, আনফরচুনেটলি এখন এই জন্যেই কনক ভাই যে আপনার ওই দিন দেখলাম কে যে আমি একটু অ্যানাউন্স দিলাম আমরা দুইজন কথা বলতে আসবো, ওই দুই রাজাকার, দুই সুপ্ত রাজাকার এই অনুষ্ঠান দেখবো না। কাজেই এরা এই যে মনে করলেন এইগুলি আসলে ছড়াই করে না। এখন ধরেন ভাই, এই হাসিনা তো জিয়াউর রহমানকেও বলছে রাজাকার, তাই না? এ যা সুবিধা মতো ব্যবহার করতেছে এগুলা, এরা যারা এই কথাগুলা বলছে, যারা এই কথাগুলা প্রচার করছে, পাবলিশ করছে, বিএনপি এখন তাদের কলেজায় ঢুকছে কিন্তু। যারা জিয়াউর রহমানকে অপমান করছে, যারা বেগম জিয়াকে অপমান করছে, তারেক রহমানকে দুর্বৃত্ত বানায় টাইটেল দিছে, সবকিছুর পিছনে বিএনপিকে যারা দোষারোপ করছে, তারাই এখন বিএনপির খুব কাছে চলে গেছে। তাই সেই ব্যবসায়ীরা এখন তারেক রহমানের আশেপাশে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাগুলো স্ক্রিনিং করার কেউ নাই। এবং আপনি যদি দেখেন অন্তর্বর্তী সরকারের একই অবস্থা। তারেক রহমান সাহেব 18 বছরে দেশে আসছেন, পার্সন টু পার্সন চেনেন না, জানেনও না, তো কারা ওনাকে গাইড করতেছে। এবং এই যে বিভাজনের জায়গাটা, পাশাপাশি আওয়ামী লীগ বিএনপি, আমার মনে হয় যে বিএনপি আওয়ামী লীগের ওই স্ট্র্যাটেজিটা নিচ্ছে যে ইচ্ছা মতো গালাগালি করো, গালাগালি করলেই সব ঠিক, গালাগালি করলে যে সব ঠিক হয় না, বট বাহিনী তো আমরা মোকাবেলা করে এতটুকু আসছি, ইনশাল্লাহ অসুবিধা হবে না, উই উইল ট্যাকেল এভরিথিং ভেরি স্মুথলি। তো হাদি, শহীদ হাদি ধরেন আমার এখানে জুলাই বিপ্লবের পর
আমার চ্যানেল থেকে বোধহয় শুরু করছিল হাদি অনলাইনের অ্যাক্টিভিটিটা। তখন হাদির কেউ চিনতো না, ওইভাবে ডাকতেও না। মানে প্রথম হাদি বোধহয় আমার প্ল্যাটফর্মে শুরু করছিল এই জি চ্যানেল। জি জি আপনার প্ল্যাটফর্মেই আমি আপনি একটু বলি। হাদি আসলে প্রথমে আমাকে একজন ইন্ট্রোডিউস করে দেন, মালয়েশিয়ার একজন প্রফেসর। একটু কাহিনীটা বলি। তারপরে আপনার অনুষ্ঠানে ওর মাধ্যমে প্রথম পাবলিকলি যে কোনো একটা মানে বৃহত্তর একটা প্ল্যাটফর্মে সেটা আপনি নিয়ে এসেছেন। এটা ডেফিনেটলি এই জন্য জাতীয় আপনার প্রতি এরকম একজন মানে কি আগুন বা কি বলবো যার ভিতরে আগুন ছিল, সেটা হয়তো আমরা প্রথমেই বুঝতে পেরেছিলাম। আর এই জন্য ডেফিনেটলি অল ক্রেডিট গোস টু ইউ আমি বলবো, কারণ আমি তো নিজে জানি পুরোটা। হাদির সাথে প্রথম ইন্টারভিউতে আমি তার মধ্যে যেই মানে স্পিরিট দেখছি, তার মধ্যে যেই ইনডেপথ কথাবার্তা দিয়ে দেখছি। তারপরে হাদি বোধহয় ৫-৬টাতে আসছিল, ৫-৬টা চ্যানেলে ৫-৬টা টক আমার এখানে জয়েন করছিল, এবং ওটার আলাদা একটা প্লে লিস্ট করা আছে হাদির এটা নিয়ে। এবং আপনি যে দেশে গেছিলেন মাঝখানে